আন্টি, বাসায় আমার বিয়ের কথা চলছে, কিন্তু আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করব বলেন? আমি ব্যাগটা গুছিয়ে বাসা থেকে একবারেই চলে এসেছি। আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি আত্মহত্যা করব। আমার ছেলে তোমার সাথে যেটা করেছে তার মাসুল ওকে দিতেই হবে। ও খালি আজ বাসায় আসুক। আন্টি, আমি কিন্তু একেবারেই বাসা থেকে চলে এসেছি। এই মুখ নিয়ে বাড়ি ফেরা আমার পক্ষে আর সম্ভব না। যদি আপনারা এখান থেকে আমাকে তাড়িয়ে দেন তাহলে আমি সোজা রেল লাইনে গিয়ে মাথা দিব। আরে কি আবল তাবল কথা! তোমাকে তাড়িয়ে দিচ্ছে কে? যাও আলভির ঘরে গিয়ে বসো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হও। খেয়েছো কিছু? না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খাবার দিচ্ছি। যাও মা যাও, আর কান্নাকাটি করো না। অন্তরা কাঁদতে কাঁদতে আলভির ঘরে গেল। আফিয়া মুখে হাত চেপে সোফায় বসে রইলেন। তার এখনো হাত পা কাঁপছে, মুখের মধ্যে ঠিপ ঠিপ করছে। তার কুলাঙ্গার ছেলেটা তলে তলে এত কাহিনী গটিয়ে ফেললো, আর উনি কিচ্ছু টের পেলেন না। আলভির বাসায় এসে দেখলো অন্তরা তারই বিছানায় আরাম করে শুয়ে মোবাইল টিপছে। অন্তরাকে বাসায় দেখে আলভির মাথায় বাজ পড়লো যেন। বিস্ময়ে ঘাবড়ে গিয়ে বলল, তুমি তুমি এখানে কি করছো? এই তো তোমার জন্য অপেক্ষা করছিলাম জান। মানে তুমি আমার বাসার অ্যাড্রেস কোথায় পেলে? আলভি আতঙ্কে অস্থির। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। মা বাবা জিজ্ঞেস করলে সে কি উত্তর দেবে? অন্তরা উঠে বসতে বসতে চোখ টিপে বলল, পেয়েছি। মন দিয়ে খুঁজলে সবই পাওয়া যায়। এখনই আমার বাসা থেকে বের হও। সরি, সেটা সম্ভব না। মানে? ওই যে দেখো আমার লাগেজ সব গুছিয়ে একেবারেই চলে এসেছি তোমার কাছে। আলভির মাথা কাজ করছে না। অন্তরা এসব কি বলছে? সে তীব্র মেজাজ দেখিয়ে বলল, তুমি কি ফাজলামো করছো আমার সাথে? দেখো এসব করে লাভ নাই। আমি একবার বলে দিয়েছি রেশন রাখবো না মানে রাখবো না। নাও গো টু হেল। রিলেশন তোমাকে রাখতে হবে না। আর আমি কেন হেলে যাব? হেলে তো এবার তোমাকে পাঠাবো বেবি। আলভির আগে ফুসতে ফুসতে অন্তরা লাগেজটা তুলে ওর হাতে দিয়ে বলল, এখনই বের হও। এমন সময় আফিয়া ঘরে ঢুকলেন। পাথর কঠিন মুখে বললেন, ও কোথাও যাবে না, ওকে আমি থাকতে দিয়েছি, ও এখানেই থাকবে। ও এবার বুঝতে পেরেছি, মেয়েটা তোমার ব্রেন ওয়াশ করে এই বাসায় ঢুকেছে তাই না মা? এই বাসায় ওকে আমি 1 মিনিটও থাকতে দিব না। এই বের হও। আফিয়া ঠাস করে আলভির গালে চড় মারলেন। মায়ের আক্রোশে আচরণে ভেবাচেকা খেলো। আফিয়া ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এত বড় একটা কাণ্ড করার পরেও লজ্জা করে না তোর? তুই আবার ওকে বাসা থেকে বেরিয়ে যেতে বলছিস? বাসার থেকে তো তুই নিজে বের হবি। আজকে তোর বাবা আসুক, তারপর তোর বিচার হবে। অন্তরা তুমি চলে এসো, আমার ঘরে থাকবে। আফিয়া অন্তরাকে নিয়ে চলে গেল। আলভি বোকার মতো তাকিয়ে রইল। ক্রমশ তার মাথা গরম হয়ে যাচ্ছে। নিজের চুল নিজ হাতে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। অকারণে টেবিলে কয়েকবার লাথি দিল সে। দেয়ালে বার কয়েক ঘুষি মারল, তবুও রাগ কমছে না। আলভির বাবা আহসানুল্লাহ বাসায় এসে সব শুনলেন, তবে তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। কেবল বিরাট একটা লাঠি নিয়ে আলভিকে বেধড়ক পেটানো শুরু করলেন। আফিয়া ঘাবড়ে গেলেন এই অবস্থা দেখে। পেটাতে পেটাতে ছেলেকে না মেরেই ফেলেন। উনি কাপা হাতে অনিকের মা ইলোরাকে ফোন করলেন। অনেকরা ওদের এলাকাতেই থাকে। যে কোনো সমস্যায় সাহায্যকারী প্রতিবেশীর মতো ছুটে আসেন ইলোরা। আফিয়া ইলোরাকে ফোন করে বাড়ির পরিস্থিতি জানালেন। অনুরোধ করলেন অনিককে যেন এখানে পাঠানো হয়। ইলোরা শুনে হাউতাস করতে লাগলেন। আলভি ছেলেটাকে কত ভালো ভেবেছিলেন তিনি, অথচ সে এসব কি করলো? অনিক এসে আলভিদের বাড়ির পরিবেশ ঠান্ডা করলো। আহসানুল্লাহ আর আফিয়াকে নিয়ে বৈঠক করে বসলো। অনেক মাঝখানে, দুই পাশে আহসানুল্লাহ আর আফিয়া। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আলভি। মার খেয়ে ওর চেহারায় বদলে গেছে। আহসানুল্লাহ এখনো শান্ত হননি। একটু পরপরই মেজাজ গরম করে ছেলেকে মারতে যাচ্ছেন। অন্তরা আফিয়ার ঘরে চুপচাপ বসে আছেন। বসার ঘরে কি আলোচনা হচ্ছে সেটাও কান পেতে শোনার চেষ্টা করছে। অনেক অন্তরা আর নোরার প্ল্যানের ব্যাপারে সব জানতো। সে আহসানুল্লাহকে ঠান্ডা করার উদ্দেশ্যে বলল, আঙ্কেল এইভাবে রাগারাগি করে লাভ নেই। ঘটনা যেহেতু ঘটেই গেছে, আমাদের এখন উচিত একটা সমাধানে আসা। সমাধান পরে, আগে এই কুলাঙ্গারকে আমি পুলিশে দিব। কত বড় জানোয়ার, একটা মেয়ের গোটা জীবন নষ্ট করে দিল। এবং আরো কত জায়গায় কত কাহিনী করেছে ও জানে আর ওর আল্লাহ জানে। এই কুত্তারও আচ্ছা। এই হারামজাদা, তুই এক্ষুনি বের হ আমার বাসা থেকে, বের হ তুই। আঙ্কেল থামেন, মাথা ঠান্ডা করে ভাবেন। ওকে পুলিশে দিলে মান সম্মান আপনারই যাবে, আর মেয়েটারও বাসায় জানাজানি হবে, বদনাম ছড়াবে। তার চেয়ে ভালো আমি একটা কথা বলি, অন্তরাদের বাসায় আপনারা বিয়ের প্রস্তাব পাঠান। বিয়ে ছাড়া আর কোনো উপায় নেই। কোন মেয়ের বাবা মা রাজি হবে?
এই অধমের কাছে মেয়ে দিতে? ও তো এই এলাকার ভাদাই মা, না আছে কোনো চাকরি, না আছে কোনো যোগ্যতা। এই গাধাকে আমি কেমনে বিয়ে করাই, কিসের ভরসায়? আঙ্কেল, এত কথা চিন্তা করার সময় এখন না। এত বড় দুর্ঘটনা যেহেতু ঘটে গেছে, বিয়ে ছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। তাছাড়া বিয়ে না দিলে মেয়েটা যদি উল্টাপাল্টা কিছু করে তখন কিন্তু দোষ আবার আপনাদের ঘাড়ে এসে পড়বে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাবে। এমনিতে তো হ্যারাসমেন্টের কেস হতো, পরে কিন্তু হয়ে যাবে মার্ডার কেস। হ্যাঁ বাবা, ঠিক বলেছ। আমিও সেটা ভেবেই মেয়েটাকে ঘরে রেখেছি। এখন কি হবে বাবা? কিছু একটা করো তুমি। শোনেন আঙ্কেল, আমি যেটা বলছি সেটা একবার ভেবে দেখেন। আপনি অন্তরাদের বাসায় প্রস্তাবটা দেন। বাবা, তুমি যতটা সহজ ভাবছো বিষয়টা কিন্তু অত সহজ না। ওরা কেমনে রাজি হবে? আর এই গাধার বাচ্চার কাছে তো অন্ধখোনা মেয়েও বিয়ে দেবে না কেউ। আঙ্কেল, অন্তরা আমার স্টুডেন্ট। আমি না হয় টিচার হিসেবে ওর মা বাবার সাথে কথা বলবো, ওদেরকে রাজি করানোর চেষ্টা করব। আপনি খালি প্রস্তাব দেন, বাকিটা ম্যানেজ করার দায়িত্ব আমার। ঠিক আছে, দেখি। না আব্বু, আমি বিয়ে করব না। আহসানুল্লাহ বিস্ফোরিত চোখে তাকালেন। সোফা ছেড়ে উঠতে উঠতে বললেন, হারামজাদা, তুই আবার কথাও কস? বলতে বলতে পায়ের জুতো খুলে ছুঁড়ে মারলেন আলভির গায়ে। আলভি ক্যাচ ধরে ফেললো। নিয়মিত ক্রিকেট খেলার এই এক সুবিধা, কেউ কিছু ছুঁড়ে মারলে সহজেই ক্যাচ ধরে ফেলা যায়। অনেকের কথা অনুযায়ী আলভির বাবা মা অন্তরাদের বাসায় গেলেন বিয়ের প্রস্তাব নিয়ে। নোরা ওইদিকে অন্তরার বাবা মাকে বুঝিয়ে রেখেছিল অন্তরা 2 বছর ধরে যে ছেলের জন্য ডিপ্রেশনে ছিল ওই ছেলেটাই আলভি। অন্তরা ছেলেটাকে খুব ভালোবাসে। তাছাড়া পারিবারিক অবস্থাও খারাপ না আলভিদের। বড় ভাই বিদেশ থাকে, যে কোনো সময় আলভিও চলে যাবে। এসব জেনে অন্তরার মা বাবাও রাজি হলেন। অন্তরা আলভির বিয়ে ঠিক করা হলো। বাড়ির পাশেই একটা খোলা মাঠে স্টেজ সাজানো হয়েছে। আজ অন্তরা আর আলভির বিয়ে। প্যান্ডেল টানিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব বেশি আয়োজন না, ছোটখাটো অনুষ্ঠান। এলাকার কয়েকজন অন্তরা আলভিদের নিজস্ব আত্মীয় আর বন্ধু বান্ধবদের নিয়ে বিয়ের অনুষ্ঠান। আর অনেক নোরা তো আছেই। সে যদি তন্নি, রেশমি, জবা, এক কথায় কোচিংয়ের সব বন্ধুরা এসেছে। এই অনুষ্ঠানে নোরা তিথি মেয়েটিকে সরাসরি দেখল। মেয়েটি অসম্ভব সুন্দর আর বেশ লম্বাও। নোরার থেকে তো কমপক্ষে 1 হাত লম্বা। অনেকের পাশে দাঁড়ালে একদম পারফেক্ট লাগে। মনে হয় যেন মেড ফর ইচ আদার জুটি। তিথিকে দেখে নোরার মনটাই খারাপ হয়ে গেল। এই জন্যই কি অনেকের মা তিথিকে এত পছন্দ করেন? অনেক ম্যানেজমেন্টের কাজে ব্যস্ত। টেবিলে খাবার দেওয়া, আনা নেওয়া, সবাইকে বেড়ে খাওয়ানো, সবকিছু অনেক আর ওর গ্রুপ মেম্বাররা করছে। অনেক আজকে লেমন কালারের শেরওয়ানি পরেছে। ওকে যে কি সুন্দর লাগছে। নোরার বারবার চোখ আটকে যাচ্ছে। এদিকে অনেকেরও একই অবস্থা। নোরা পিঠ অব্দি লালচে চুলগুলো দুলিয়ে তার চোখের সামনে এপাশ ওপাশ ছুটোছুটি করছে। অনেক যতবার তাকাচ্ছে ততবার ছোটখাটো ধাক্কা খাচ্ছে। তার উপর নোরা পরেছে রানী গোলাপি রঙের লেহেঙ্গা। লেহেঙ্গার ওপর সোনালি সুতোর কাজ। মুখে হালকা পাতলা মেকআপও করেছে। আজকে একদম অন্যরকম লাগছে নোরাকে। ও চুলের রং আর গায়ের রঙের সাথে লেহেঙ্গার রংটা ভালোভাবে ফুটে আছে, যেন বিধাতার এক অনন্য সৃষ্টি। অনেক মুগ্ধ চোখে নোরাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। অন্তরাকেও আজ ভীষণ মিষ্টি লাগছে। ওর বিয়ের শাড়িটাও মিষ্টি কালার। সেই শাড়িতে অন্তরাকে অপরূপ লাগছে। বধূ বেশে কি সব মেয়েকেই এত মানায়? আলভিটা মুখ গম্ভীর করে বসে আছে। আলভির মুখ দেখে নোরার রাগে শরীর জ্বলে যাচ্ছে। এই বিয়েতে তার মত নেই, সেটা কি সবাইকে বোঝাতেই হবে? ওকে দেখে মনে হচ্ছে চেয়ারে স্কচ টেপ লাগিয়ে ওকে জোর করে বেঁধে রাখা হয়েছে। উঠতে পারছে না বলে বাধ্য হয়ে বসে আছে। এই বিয়ে ভাঙার জন্য কত কাণ্ড যে সে করেছে। শেষমেশ বাড়ি ছেড়ে পালিয়েও গিয়েছিল। পরে আহসানুল্লাহ হুমকি দিলেন অন্তরাকে বিয়ে না করলে ওকে ত্যায্যপুত্র করবেন। বাবার সম্পত্তির কানাকড়িও সে পাবে না। সেই ভয়ে বেচারা বিয়ে করতে রাজি হয়েছে। আলভির অসহায় মুখ দেখে নোরা মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে। নোরা খেতে বসার সময় ইচ্ছে করেই অনেকের মা ইলোরার পাশে বসলো। মিষ্টি মিষ্টি কথা বলে যদি হবু শাশুড়িকে একটু পটানো যায় সেই আশায়। কিন্তু লাভ হলো কই? ইলোরা একটিবারের জন্য নোরার সাথে কথা বললে না, এমনকি নোরার দিকে তাকালেন না পর্যন্ত। নোরা বাম সাইডে বসেছিল, ডান সাইডে ইলোরা তিথির জন্য জায়গা রেখেছিল। তিথি এসে ওখানে বসলো। অনেক টেবিলে খাবার দিতে আসার সময় হাসি মুখে একবার বলেছিল, মা, ও নোরা আমার স্টুডেন্ট। তখন উনি নোরার দিকে তাকিয়ে মুচকি এসেছেন। সেই হাসিতে কৃপণতা। নোরার মনটা একেবারে খারাপ হয়ে গেল। তবে অনেকের বাবা ইসহাক সাহেব নোরার সাথে হাসি মুখে গল্প করেছিলেন। ইসহাক পান খেতে খুব ভালোবাসেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর অনেক নোরার হাতে একটা পান দিয়ে বলল,
বাবার কাছে নিয়ে যেতে। নোরা ইসহাককে পান দিতে গেল, সেই উসিলাতেই গল্প হলো। অনেক ইসহাককে নোরার পরিচয় বলল। পরিচয় বলতে শুধু নাম, ইসহাক বাকিটা নিজে থেকেই বুঝে নিলেন। হবু শ্বশুরমশাইকে নোরার বেশ পছন্দই হলো। হাসি খুশি ধরনের মানুষ, অথচ অনেকের মাকে দেখলে মনে হয় মুখের মধ্যে সারাক্ষণ ভারী কিছু পুড়ে রেখেছেন। হাসতে যেন ভীষণ কষ্ট হয় ওনার, আর গালগুলো সারাক্ষণ ফুলে থাকে, যেন খুব রাগী মানুষ। অনুষ্ঠান যখন প্রায় শেষের দিকে করে বিদায় হচ্ছে, অন্তরা মা বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। সেই মুহূর্তে অনেক নোরাকে টেনে একটা নির্জন জায়গায় নিয়ে এলো। নোরা হাঁটতে হাঁটতে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? লং ড্রাইভে। মানে? অনেক যখন দেখলো আশেপাশে কেউ নেই, তখন নোরাকে কোলে তুলে নিল। নোরার ভালো লাগলেও সে বিরক্তির ভান করে বলল, ধুর, কি করছেন? কেউ দেখে ফেললে? অনেক জবাব দিল না। নোরাকে গাড়ির ভেতরে এনে বসালো, তারপর নিজে বসলো ড্রাইভিং সিটে। নোরা বলল, আমরা এখানে কেন আসলাম? কার গাড়ি এটা? আদনান ভাইয়ের। 1 ঘন্টার জন্য ম্যানেজ করেছি, তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। এত রাতে হঠাৎ লং ড্রাইভে কেন? তুমি এত সুন্দর করে সেজেছো কেন? এই অবস্থায় একটু আদর করতে না পারলে তো আফসোসে মরেই যেতাম। অনেক নোরার কোমর ধরে ওকে নিজের কোলের ওপর বসালো। নোরা লজ্জায় লুটিয়ে পড়েছে, বলল, আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? এভাবে আমাকে অনুষ্ঠানের মাঝখান থেকে তুলে নিয়ে আসলেন, সবাই তো পরে আমাদের খুঁজবে। খুঁজুক, সবাইকে খুঁজতে দাও। আজ রাতের জন্য নিখোঁজ হব আমরা। নোরা আর কিছু বলার আগে অনিক ওকে গ্রাস করে নিল। আলভি ছাদের রেলিংয়ের ওপর বসে সিগারেট টানছে। ওর দুই পাশে শিপন আর আরিফ, আলভির 2 ঘনিষ্ঠ বন্ধু, ওর সকল কুকর্মের সঙ্গী। 3 জনের হাতেই মদের বোতল। আলফি মদও খাচ্ছে আর বেহুশের মতো খালি ঢলছে। শিপন আলফিকে উদ্দেশ্য করে বলল, কিরে মামা, আর কত খাবি? আজকা না তোর বাসর রাত, আজকা এত খাইস না, অসুবিধা আছে। রাত তো তোর বাসর রাত, এইটা বালের রাত। এই বিয়ায় আমি মানি না, আবার বাসর। ওই মায়ের লগে বাসর অনেক আগে হয়ে গেছে। ওই এখন আমার কাছে মাল, ওইটাও মাল, এইটাও মাল। ওই মালের থিক্কা এই মালই ভালা, এইটাই খাই। আলফি মদের গ্লাসে চুমুক দিল। বিয়েটা করলি কে তাইলে? চাপ মামা চাপ, চাপে পিড়া করছি। ওই মায়ের বিয়ে না করলে আমার বাপে আমারে ত্যায্য করতো। কপাল কইরা একটা বাপও পাইছি বটে, শালার জীবনটাই তেনা বানাই দিল। আলফি হাতের গ্লাসটা জোরে ছুঁড়ে মারল। ঝনঝন শব্দে গ্লাসটা ভেঙে পড়ল। ওর মাথা ঠিক নেই, নেশা হয়ে গেছে মনে হয়। ধর ওরে, নিচে নিয়ে যাই। ওই থাম, আমি কোনখানে যাবো না। ওই মায়ার কাছে তো জিন্দেগিতেও না। ওরে আমি মানি না, মানবও না। সব হয়েছে ওই কাল নাগিনী নোরার লাগ্গা। মায়াটা মিসকা শয়তান, বুঝলি? ওই মায়ারে যতক্ষণ শিক্ষা দিতে না পারমু আমার শান্তি নাই। আমার জীবনটা দোজক বানাই সারছে ওই। ওরে আমি ছাড়মু না। বল কি করবি? আয় তো, শুনলাম অনেক ভাইয়ের জানের জান। ওরে কিছু করার সাধ্য কি তোর আছে? মুখেই খালি তোমার ফটর ফটর মিয়া। আলফি আগুন গরম চোখে তাকালো। আচমকা আরিফের গালে চর বসিয়ে দিল সে। আরিফ হকচকিয়ে গেল। আলফি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই এই কথা কইয়া আমার রাগ আরো 100 গুণ বাড়াই দিছস। বুকের মধ্যে দাও দাও করে আগুন চলতেছে আমার। এই আগুন এত সহজে নিভবো না। ওই মায়েরা তো আমি দেখা নিমু, তোরেও দেখা লমু। কি করবি দোস্ত? মুখে অ্যাসিড মারবি? ওই যা করছে ওইটার লাইগা এই শাস্তিও খুব কম হয়ে যায়। আমার পুরো জীবনটা নষ্ট করছে ওই মাইয়া। ওর জীবনও আমি তেজপাতা বানামো। ওরে এমন শিক্ষা দিমু যেন সারা জীবন মনে রাখে, আমার নাম বুকের মাঝে রেখা দেয়, চাইলেও যেন কোনোদিন ভুলতে না পারে। আলফির শয়তানি হাসিতে মত্ত হলো। ওর চোখ মুখে তীব্র ক্রোধ উপচে পড়ছে। শিপন আর আরিফও সেই হাসি দেখে ভয়ে শিউরে উঠল। এই হাসি যেন হাসি নয়, সর্বনাশের ইঙ্গিত। নোরা চলন্ত গাড়ির জানালায় এক হাত বের করে হাতের ওপর মাথা টেকে আনমনে পড়ল, জানেন আজকে অন্তরা আর আলফির বাসরাত? জানি, আমাদেরটা যে কবে হবে? বিয়ে হওয়ারই কোনো চান্স নেই, আর উনি এলেন বাসর নিয়ে। স্বপ্ন দেখারও একটা লিমিট লাগে। বিয়ে হওয়ার চান্স নেই মানে কি বলছো? আন্টি তো আমাকে পছন্দই করেন না। দেখলেন না খাবার টেবিলে কিভাবে এড়িয়ে গেলেন? আরে ধুর, তুমি ওইটা নিয়ে চিন্তা করছো? পাগল, মা হয়তো তোমাকে চিনতে পারেনি, চিনলে এমন করতো না। আপনি যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, চিনতে না পারারই তো কথা না। আমার মনে হয় উনি নিশ্চয়ই চিনতে পেরেছেন। অনিক এর কথার জবাব দিতে পারল না। কি করে দেবে? তার কাছে তো জবাব নেই। নোরা আর প্রশ্ন করল না এ বিষয়ে। অনিক নিজেও খুব ভালো করে জানে তার মা এই সম্পর্কে সন্তুষ্ট নয়, কিন্তু সেটা নোরাকে বুঝতে দিতে চাইছে না সে। আর অনিক যেটা বোঝাতে চায় না, নোরা সেটা আগ বাড়িয়ে বুঝতেও চায় না। অনিক বলল, ফুচকা খাবেন ওরা?
এত রাতে ফুচকা কোথায় পাবেন?